আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সুপার স্পেশাল একটি অধ্যায় আজকে আমরা শুরু করতেছি। আর আমাদের এই আজকের ক্লাসটা হচ্ছে ইনফর্মাল ক্লাস, অর্থাৎ একটু হাতে কলমে ক্লাস। আর আমাদের আজকে এই স্পেশাল যে অধ্যায়টা দিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। আর এই অধ্যায়টা এতটা ইম্পর্টেন্ট, প্রতি বছর এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো আমাদের এই দ্বিতীয় পত্রের যে অধ্যায়টা আছে এটা আমাদের একবারে পেছনের দিকে একটা অধ্যায়, জিন তত্ত্ব বিবর্তন। তো আমি যদি সূচিপত্র দেখাই তোমাদেরকে, আমাদের এই অধ্যায়টার অবস্থাটা হচ্ছে 11তম। এই যে 11তম যে অধ্যায়, এই অধ্যায়টার নাম হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। তো এখানে আমার অনেকগুলো সূত্র আছে, যেমন মেন্ডেলের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো আমাদের অনেক আসে। তো এই ছাড়া আরও অনেকগুলো সূত্র আছে যেগুলো আমাদের আঁকতে হয়, মানে ছক আকারে লিখতে হয়। তো আমাদের আজকে আলোচনা হচ্ছে মেন্ডেলের সূত্রের প্রমাণ বা মেন্ডেলের সূত্র থেকে কীভাবে পরীক্ষা প্রশ্ন হয় সেগুলো আমরা আজকে শিখব ইনশাল্লাহ। তো আমাদের মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এই দুইটা সূত্র দিয়ে প্রচুর সৃজনশীল আসে। এই হচ্ছে প্রাথমিক সাজেশন এই অধ্যায়ের। মেন্ডেলের সূত্র থেকে প্রতি বছর প্রশ্ন হয়, বিশেষ করে দ্বিতীয় সূত্র থেকে অনেক অনেক প্রশ্ন হয়, আমরা দেখব একটু পরে। সবাইকে বুঝছো যা বলছি? ওকে, মেন্ডেলের প্রথম সূত্র কি বুঝি না, বলতে হবে। প্রথম সূত্রই তো ঝামেলা, আমরা শিখাবো, এটার ব্যাখ্যা কতগুলা আমি দেখাবো, আস্তে আস্তে শিখাবো। দেখো যতটুকু পাই আমরা একটু দেখি। তো প্রথম সূত্রটার যে আমার ম্যাথমেটিক্যাল অংশ সেটা আমরা করব। তোমরা দেখি বই থেকে একটু যাই, 439 পেজ। সবার বই তো অত মিলবে না, কারণ আমার বইটা তো হচ্ছে একটু আগে, 23 সালের বই আর কি এটা। তো পেজ হচ্ছে আমাদের এটা কত, 439। আচ্ছা, এটা হচ্ছে এই যে মেন্ডেলের সূত্র আমি নিয়ে আসলাম। তো আমি বুঝাই পড়াবো, সমস্যা নাই। এটা তো আমি সূত্র পড়াবো, তবে আমি মেন যে অংশটা আছে আমাদের চার্ট, সেই চার্টটা আমি দেখাবো হাতে কলমে দেখে। আমরা ম্যাথের মতো এটা করবো। এই অধ্যায়টা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা অধ্যায়, কারণ এখানে অনেকটা ছক করে প্রমাণ করার মতো অবস্থায় থাকতে হয়, প্রমাণ করতে হয় আর কি। তো আশা করি দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে কিনা তোমাকে জানো। এইটা হচ্ছে আমার সূত্র, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র দেখা যাচ্ছে। একটু ঝাপসা লাগতেছে আমার, তো এখানে সবই ঠিক আছে যদিও। আচ্ছা ধরো একটু দেখতেছি আমি, ঠিক আছে স্যার। স্যার ক্লিয়ার দেখা যায়? আমি জুম করলেই হবে। ভালো হইতো না। আর দাঁড়াও জুম করে শেষ। এই যে মেন্ডেলের প্রথম সূত্রের আমি ব্যাখ্যাটা একটু বলি। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। আর এই সূত্রকে মনোহাইব্রিড সূত্র বলে। আচ্ছা, এটা হচ্ছে তোমার সংজ্ঞা। তো এই সংজ্ঞাটার মধ্যে অনেক কিছু আমরা অনেকে বুঝি না, তো আমি একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। তো আমি বলতেছি সংকর জীব বলতে বোঝায়, একটু ক্যামেরা স্পিকারটা একটু অফ রাখতে হবে দয়া করে, কারণ আমি এখন বুঝাচ্ছি, কথা বললে কেউ বুঝবে না। আমি যখন বুঝাই তখন স্পিকার অফ রাখতে হবে। দয়া করে সবাই স্পিকারটা অফ রাখবা, কেউ কথা বলবা না, তাহলে আমাদের বুঝাতে সমস্যা হবে। আমি বুঝাই, প্রথমে আমি একটু বুঝাই, দেন প্রশ্ন থাকলে করবা, কিন্তু বোঝানোর সময় কথা বলে কিন্তু আমি বুঝাইতে পারবো না, খেয়াল রাখবা। বোঝানোর সময় কোনো কথাই বলা যাবে না, প্রশ্ন যা হবে বোঝানোর পরে হবে, বোঝানোর সময় বলা যাবে না কিছুই। খেয়াল করো, সংকর জীবে, সংকর বলতে বোঝায় বাচ্চা জীব। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, অর্থাৎ আমাদের ফ্যাক্টর বলতে বোঝায় জিন। তো এখানে বলছে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর। এটা মানে কি, যে একটা জিন আর একটা জিনের উল্টা। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে একটা জিন হচ্ছে তোমার পিতা থেকে আসে, আর একটা জিন হচ্ছে তোমার মাতা থেকে আসে। তো যে পিতা মাতার যে জিন, এটা কিন্তু একে অপরের উল্টা জিন।
মানে কিন্তু একজনের জিন আরেকজনের জিন কিন্তু হুবহু একরকম না, বিপরীত। এই জন্য বলা হচ্ছে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর। কথা কি বুঝছো? এটা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আচ্ছা, আয়শা 25 দেখা যাচ্ছে না ক্লিয়ার হবে, একটু কষ্ট করে দেখো। আমি আশা করি দেখা যাবে নেট ঠিক থাকলে। নেট তো আমার এখানে ঠিক আছে, তোমাদের এখানে ঠিকঠাক আছে না নেট? দেখা যাওয়ার তো কথা। ওকে, আচ্ছা এরপরে বলতেছে যে আমাদের জিনগুলো যে আছে সেগুলো একসাথে মিলিত হবে না, মিশ্রিত হবে না, বা পরিবর্তিত হবে না, পরিবর্তন হয়ে যাবে না। এগুলো কাছাকাছি অবস্থান করবে, মানে একটা মা জিন, মানে মা জীব থেকে আসা জিন, বাবা জীব থেকে আসা জিন, এগুলো পাশাপাশি থাকবে, মিশ্রিত হবে না, চেঞ্জও হবে না। এগুলো পাশাপাশি অবস্থান করবে, মানে কাছাকাছি থাকবে আর কি, জোড়া বেঁধে থাকবে। কথা বুঝছো এবার? এবং জননকোষ সৃষ্টির সময়, জননকোষ সৃষ্টির সময় মানে গ্যামেট সৃষ্টির সময় এরা আবার আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে বিভিন্ন জননকোষে প্রবেশ করবে। তো এটা হচ্ছে প্রথম সূত্র। এই প্রথম সূত্রে আমরা এখন ব্যাখ্যায় যাব। এই ব্যাখ্যাটা যদি ভালো করে দেখতে পারি আমরা সৃজনশীলগুলো করতে পারবো। তো বইয়ের মধ্যে একটু সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে, আমরা চার্ট দিয়ে বুঝাবো। যদি না বুঝো আমাকে বললো, আমি বোঝানোর চেষ্টা করব। তো এখন প্রথম সূত্রে যেটা, আচ্ছা একটা কথা বলি, এখানে বলতেছে নিচে এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র বা জননকোষ বিশুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্রও বলা হয়। তো এই যে মনোহাইব্রিড ক্রস, এটার মানে কি? মনো বলতে বোঝায় একটা, হাইব্রিড বলতে বোঝায় আমার একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে নতুন প্রজন্ম তৈরি হওয়া, ক্রস বলতে বোঝায় সংকরণ। ওকে, তো মনে রাখবা যে মনোহাইব্রিড বলতে বোঝায় একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে আমাদের ক্রস ঘটানো হয় বা সংকরণ ঘটানো হয়। যেমন একটা উদ্ভিদ মটরশুঁটি, তো মটরশুঁটির উদ্ভিদ হচ্ছে একটা পিতা একটা মাতা, তো সেই পিতা মাতা থেকে যে সন্তানটা হইব সেই সন্তানটা কি লম্বা সন্তান হবে নাকি খাটো সন্তান হবে, এই ক্যারেক্টারটা বের করার জন্যই আমার ম্যান্ডেলের প্রথম সূত্র কাজ করে। আমি কথা আবার বলতেছি, একটা কথা মনে রাখবা যে একটা মানুষ লম্বা হয় খাটো হয়, এটা হচ্ছে একটা ক্যারেক্টার বা একটা বৈশিষ্ট্য। যেমন তোমার সিনিয়র ভাই বোনেরা কিন্তু তোমার চেয়ে বড়, মানে লম্বা, তুমি কিন্তু তাদের চেয়ে খাটো। এই যে লম্বা খাটো, এটা হচ্ছে একটা ক্যারেক্টার, এটা হচ্ছে জিনের একটা বৈশিষ্ট্য। কথা বুঝছো? আর আরেকটা বিষয় হচ্ছে মোটা চিকন, এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার। একটা মানুষ লম্বা হইলে সে কিন্তু মোটাও হইতে পারে, লম্বা হইলে যে সে চিকন হবে এমন কোনো কথা নেই। বা একটা মানুষ খাটো হইলে সে কিন্তু চিকনও হইতে পারে, খাটো মানুষ যে মোটা হয় এরকম কোনো কথা নেই। লম্বা মানুষও মোটা হয়, খাটো মানুষও চিকন হয়। এই যে মোটা চিকন এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার, মানে আরেকটা জিনের বৈশিষ্ট্য। লম্বা খাটো এটা হচ্ছে একরকম জিনের ক্যারেক্টার, আর মোটা চিকন এটা হচ্ছে আরেক রকম জিনের ক্যারেক্টার। কথা কি বুঝছো? তো এই যে আমাদের হয় লম্বা হবে বাচ্চাটা অথবা খাটো হবে, এই যে লম্বা বা খাটো এটা হচ্ছে একটা ক্যারেক্টার, একটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্যের দুইটা অপশন, লম্বা একটা খাটো একটা। তো যখন এরকম একটা বৈশিষ্ট্য নিয়ে বাচ্চা উৎপাদন করা হয় বা সংকরণ ঘটানো হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। এবার বুঝছো? আর যখন দুইটা ক্যারেক্টার নিয়ে ক্রস করা হয়, যেমন আমার মটরশুঁটি গাছটা লম্বাও হবে এবং এর বীজ দেখতে সবুজ হবে বা হলুদ হবে, এইগুলো অর্থাৎ আমাদের যখন দুইটা ক্যারেক্টার নিয়ে কাজ করা হয় তাকে বলা হয় ডাই হাইব্রিড ক্রস। আর এটা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রে হয়। ম্যান্ডেলের প্রথম সূত্রে হয় একটা বৈশিষ্ট্য নিয়ে হয়, যেমন লম্বা হবে না খাটো হবে। আর ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র হয় দুইটা
বৈশিষ্ট্য নিয়ে। অর্থাৎ লম্বা হবে খাটো হবে এটা একটা ক্যারেক্টার, আর এটা হচ্ছে বীজটা গোলাকার হবে নাকি বীজটা চ্যাপ্টা হবে, অথবা বীজের রংটা কি সবুজ হবে নাকি হলুদ হবে, এইটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার। বলো। ডাইহাইব্রিড ক্রসের অনুপাত জানি কত? 9:3:3:1, এটা মনে রাখতে হবে, দেখাবো নি। আচ্ছা, আর স্যার অনুপাত আছে? হ্যাঁ, প্রথম সূত্রে হ্যাঁ সবার অনুপাত আছে। প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, এটা আমি প্রমাণ করবো একটু পরে। ওকে, তো এখন আমরা প্রথম সূত্রের প্রমাণটা একটু যাই। প্রথম সূত্রের প্রমাণটা আসলে কি দেখো সবাই। প্রথম সূত্রের ব্যাখ্যায় আমরা আসতেছি মনোহাইব্রিড ক্রস। আচ্ছা, এবার দেখো, ম্যান্ডেল এ ধরনের পরীক্ষায় আমাদের হোমোজাইগাস বা লম্বা মটর গাছের সাথে খাটো মটর গাছের পরাগ সংযোগ ঘটা, মানে ম্যান্ডেল প্রথম যেই সূত্রটা আছে সেই সূত্রের ব্যাখ্যার জন্য তোমার একটা বাবা গাছ নেয়, সেই বাবা গাছটা হয় লম্বা, আর একটা মা গাছ নেয়, সেই মা গাছটা হয় খাটো। তো এই যে লম্বা আর খাটো বাবা মার যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে কি হয়, মিক্সিং হয় বা ক্রস ঘটে। ক্রস ঘটলে যে সন্তান হয় সেই সন্তান কি বড় হবে, সরি লম্বা হবে না খাটো হবে, এটাই বের করে। তো এখানে আমাদের কীভাবে কাজটা করে, তো মনে করো যে বড় হওয়া লম্বা হওয়া এটা হচ্ছে টল, বড় অক্ষর টল, আর খাটো হওয়া মানে ছোট অক্ষর টি। মনে রাখবা যে লম্বা হওয়ার জন্য যে জিনটা কাজ করবে সেটা হচ্ছে বড় অক্ষর টি, আর খাটো হওয়ার জন্য যে জিনটা কাজ করবে সেটা হচ্ছে ছোট অক্ষর টি। কথা কি বুঝছো? তো লম্বা হওয়ার জন্য বড় অক্ষরটি কাজ করবে আর খাটো হওয়ার জন্য ছোট অক্ষরটি কাজ করবে। তো এবার আমরা এরকম লম্বা বাবা আর খাটো যেই আছে এটা শুরু করবো। একটু ওয়েট, আমি একটু আসতেছি, একটু ওয়েট। আচ্ছা, তো এখন হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। একটা হোমোজাইগাস একটা হচ্ছে হেটেরোজাইগাস। তো আমি এই জিনিসটা একটু হাতে কলমে তোমাদের শেখানোর চেষ্টা করব নাকি আচ্ছা হাতে কলমে দেখালে একটু সুন্দর হয় বেশি, আমি দেখাবো। প্রথমে একটু হাতে কলমে দেখাই, তারপর আমি বইটা দেখাই, তাহলে ইজি হবে। ওকে, তো চলো প্রথমে আমরা হাতে কলমে একটু দেখি। প্রথমে আমরা বাম পাশে নিব হচ্ছে বাবা। কে বললা? ফ্যাক্টর আর জিন কি একই? হ্যাঁ, ফ্যাক্টর হচ্ছে না না ফ্যাক্টর আর জিন সোমায়া বলি, ফ্যাক্টর হচ্ছে ইংরেজি, বাংলা হচ্ছে জিন। ফ্যাক্টর হচ্ছে ইংরেজি, বাংলা হচ্ছে জিন, বুঝছো? জি বুঝছি। তো প্রথমে আমি বাবা নিলাম, বাবা বাবা, এরপর হচ্ছে নিলাম মা। খেয়াল করবা, হ্যাঁ, উদ্ভিদের মধ্যে যে ক্রস ঘটে, বাবা একটা মা একটা। তো বাবার জন্য আমার জিনের মানে বাবার জন্য প্রতীকটা হয় গোল্লা দিয়ে এরকম দিয়া তীর চিহ্ন, আর মার জন্য এরকম গোল্লা দিয়া নিচে একটা প্লাস চিহ্ন। এটা থাকলে বোঝায় বাবা, এটা থাকলে বোঝায় মা, বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো বাবা হবে লম্বা, বাবা হবে কি সব সময় লম্বা, এই যে লম্বা। আর মা হবে সব সময় খাটো, মনে রাখবে মা হবে কি সব সময় খাটো, বুঝতে পারছো? স্যার যদি মাঝে মাঝে উল্টা হয়? না, উল্টা হবে না, এটা নিয়ম। বাবা এটা পরে দেখবো না, আগে প্রথমটা শিখি আমরা। বাবা হবে লম্বা, মা হবে খাটো, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো লম্বা হইলে কি ছোট অক্ষরটি না বড় অক্ষরটি বলো তো? গুড, বড় অক্ষরটি। তো বড় অক্ষরটি কিন্তু একটা লেখা যাবে না, আমাদের জিনগুলো জোড়ায় জোড়ায় থাকে। জিনগুলো কি থাকে জোড়ায় জোড়ায়, মানে বড় অক্ষরটি লিখতে হবে দুইটা, বুঝছো? জিনগুলো থাকে জোড়ায় জোড়ায়, এগুলো জিন জিন। আচ্ছা, আর খাটো হইলে কি ছোট অক্ষরটি না? তাহলে কি টি একটা হবে, ছোট অক্ষরটি একটা হবে না দুইটা হবে? দুইটা। আচ্ছা, তো
এটা বুঝলাম, এটা হচ্ছে বাবার জিনের পরিচয় বড় অক্ষর টিটি, এটা হচ্ছে মায়ের জিনের পরিচয় ছোট অক্ষর টিটি। তো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ, বুঝছো না? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এবার জি স্যার। এবার দেখি বাবা মা দেখতে কেমন। এই দেখো বাবা মা দেখতে কেমন। এই যে এটা হচ্ছে বাবা অনেক লম্বা মটরশুঁটি, আর হচ্ছে মা অনেক খাটো, দেখা যায়? স্যার মটরশুটি গাছকে লিখে নিল। পরে কমনে, বুঝছো? জি স্যার দেখা যায়। বাবা লম্বা, জি স্যার। মা খাটো। ওকে, তো আমি এটা পরে বলবো না মটরশুঁটি কারণ নিচ্ছে, হ্যাঁ পরে বলবো না, আমি ক্লাস করা যায়। জি স্যার। এবার দেখো এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, ভালো করে যদি বুঝো ইনশাল্লাহ সাহায্যে মনে থাকবো, ইনশাল্লাহ আশা করি। খেয়াল রাখবা কি বলতেছি। আয়শা 26 ব্যাচের আয়শা আসো, 25 ব্যাচের আয়শাও আসো, তোমরা কি বুঝতেছো ক্লাস? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন এদের মধ্যে যে ক্রস ঘটবে, ক্রসের মাধ্যমে যে সন্তানটা হবে সেই সন্তানটা দেখতে কেমন আমি একটু পরে বুঝাচ্ছি, একটু পরে বুঝাই যাচ্ছি। এর আগে তোমাদেরকে প্রকট আর প্রচ্ছন্ন বুঝতে হইব। প্রকট আর প্রচ্ছন্ন এই জিনিসটা কি? প্রকট আর প্রচ্ছন্ন। প্রকট, প্রকট, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন। এই প্রকট আর প্রচ্ছন্ন না বুঝলে বুঝবা না। কি কি? প্রকট তো হেটারো জায়গা। আমি পরে বলবো, হেটেরোজাইগাস হোমোজাইগাসের বিষয়টা আলাদা, প্রকট প্রচ্ছন্ন বোঝায়। প্রকটটা হচ্ছে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট, আর প্রচ্ছন্ন হচ্ছে যেই বৈশিষ্ট্য প্রকাশ পায় না, এটা হচ্ছে প্রচ্ছন্ন। আর প্রকটটা হবে সবসময় বড় অক্ষর, প্রচ্ছন্ন হবে সবসময় ছোট অক্ষর, মনে রাখবা। প্রকট হবে সবসময় বড় অক্ষর, প্রচ্ছন্ন হবে কি সবসময় ছোট অক্ষর, মনে থাকবে। জি স্যার। প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন হবে সবসময় ছোট অক্ষর। আচ্ছা, এখন আমাদের যদি কোন একটা সন্তানের জিনের স্ট্রাকচার এরকম হয়, সন্তান সন্তান বড় অক্ষরটি ছোট অক্ষরটি, তখন ওই সন্তানটা লম্বা হবে না খাটো হবে, সন্তান বুঝাইলে আমরা এরকম গোল্লা দিয়ে বুঝাতে পারি। গোল্লা দেয় না অবশ্য, এমনি রাখে, তারপর একটা বক্স করে বুঝাইলাম। এই যে সন্তানটা যে হইল, এই সন্তানটা কি লম্বা হবে না খাটো হবে, এটা আমি কেমনে বুঝবো? এটা বুঝবো প্রকট জিন দেখা, এটা বুঝবো প্রকট জিন দেখা। এখানে প্রকটও আছে প্রচ্ছন্ন আছে। তো আমরা জানি প্রকটটা হয় যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর প্রচ্ছন্ন হইলো যেটা প্রকাশ পায় না। বড় অক্ষরটি থাকলে গাছটা হবে লম্বা, ছোট অক্ষরটি থাকলে গাছটা হবে খাটো। কারণ কি? বাবা হয় সবসময় লম্বা, মা হয় খাটো, এই জন্য। কথা বুঝছো না? যেহেতু এখানে লম্বা মানে বড় অক্ষরটিও আছে ছোট অক্ষরটিও আছে, কি বাচ্চাটা কি খাটো হবে না লম্বা হবে? আচ্ছা, ভেরি গুড। এখন তো এখানে দুইটাই আছে, খেয়াল করো এখানে দুইটাই আছে, এটা বড় অক্ষর আছে ছোট অক্ষর আছে, কিন্তু বড় অক্ষরটা হচ্ছে প্রকট, মানে এটা পাওয়ার বেশি। বড় অক্ষর থাকলেই এটা প্রকাশ পাইব, ছোট অক্ষর থাকলে প্রকাশ পাইব না। বড় অক্ষর থাকলে কি এটা প্রকাশ পাইব। যেহেতু এখানে বড় অক্ষরটিটা আছে, তার মানে এই সন্তানটা কি হবে? বড় হবে, বড় হবে বা লম্বা হবে, বুঝছো? এটা কি হবে? বড় হবে বা লম্বা হবে। কারণ কি? বড় অক্ষরটি এখানে আছে, এই জন্য। বড় অক্ষরটি না থাকলে হয়তো ছোট বা খাটো। বুঝতে পারছো ক্যারেক্টারটা যা বললাম? আচ্ছা, এবার এই যে বাবা মা থেকে যাদের প্রথম সন্তানটা হইব, এটাকে বলা হয় F1। প্রথম সন্তানকে কি বলে? F1, প্রথম বংশধর। বাবা মা থেকে যে প্রথম সন্তান হইব তাকে বলে প্রথম বংশধর। কেমনে হইব? বাবার থেকে আসবো একটা টি, মা থেকে আসবো একটা টি। আমরা জানি বাবা থেকে আসে একটা, মা থেকে একটা আসে, দুইটা আসবো না, একটা আসবো, মানে এক জোড়া থেকে একটা আসবো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না যে বাবা থেকে আসলো একটা টি, এই যে বাবা থেকে আসলো একটা টি, এটা হচ্ছে তোমার
এই যে বড় অক্ষর টি একটা আসবে এবং এটা গোল্লা দিব। গোল্লা বলতে বোঝায় গ্যামেট, মানে একটা আসলো, এবং মা থেকে আসবে একটা টি। অবশ্যই এটা হবে কি ছোট, এই যে একটা টি, বুঝছো? বাবা থেকে আসলো একটা টি, মা থেকে আসলো একটা টি, বুঝছো? জি জি স্যার স্যার আচ্ছা, এখন এদের মধ্যে যদি ক্রস করি, এই টি ক্রস করি, ক্রস করা মানে গুণ করা, তো গুণ করলে ফাইনালি আমার কি দাঁড়াবে বলো তো? গুণ করো। বড়টি ছোটটি দুটাই। ভেরি গুড। বড়টিও হবে এবং কি হবে, ছোটটিও হবে, বুঝছো? জি স্যার জি স্যার এটা হচ্ছে প্রথম প্রজন্ম। প্রথম প্রজন্ম, তো প্রথম প্রজন্মের সন্তানটা কি লম্বা হবে না খাটো হবে বলো তো? লম্বা লম্বা হবে। সবাই কথা বলো তো। আচ্ছা, আয়শা 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 ছোট বড় মানে আয়শা 26-25, তোমরা বলো তো এটা কি সন্তানটা কি লম্বা হবে না খাটো হবে? স্যার লম্বা হবে। লম্বা কেন হবে বলো তো? লম্বা কেন হবে? স্যার বড়তে টি আছে। ভেরি গুড। বড় অক্ষর টি আছে দেখা এই সন্তানটা কি হবে, লম্বা হবে। এই জায়গার মধ্যে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে? না স্যার না স্যার। গুড। এটা হচ্ছে প্রথম বংশধর, লম্বা হবে। না শেষ। এতটুকু আমি এখন চিত্র দেখাই। এই হচ্ছে চিত্র, পিতামাতা। এই যে পুরুষের জন্য বড় অক্ষর টি, স্ত্রীর জন্য ছোট অক্ষর টি। তো আমাদের তো পুরুষ থেকে আসলো একটা টি, মহিলা থেকে আসলো টি, ক্রস হইল, তাহলে সকল উদ্ভিদ কি হইল, লম্বা হইল। এটা হচ্ছে প্রথম প্রজন্ম, বুঝছো না? জি স্যার বুঝছি। এবার জি স্যার। চিত্র দেখি। এই যে পিতামাতা, এই যে পিতামাতা থেকে তাদের প্রথম সন্তান, প্রথম সন্তান সবই হবে লম্বা লম্বা। এই যে এই যে এই যে পিতা মাতা, এদের মধ্যে যে ক্রস হয়েছে, সন্তানগুলো হয়েছে, এই যে এইটা একটা লম্বা সন্তান, এটা একটা লম্বা সন্তান। তো এরকম অনেকগুলো সন্তান হয়। প্রথম প্রজন্মে দুইটা সন্তান দেখাইছে, এখানে একটা সন্তান, এখানে একটা সন্তান, এবং সবগুলো সন্তানই লম্বা লম্বা হয়েছে, বুঝছো? এটা চিত্রতে বুঝাইলাম, বুঝতে পারছো? জি স্যার জি স্যার। থ্যাংক ইউ। তো প্রথম প্রজন্মের যে সন্তানগুলো লম্বা লম্বা, এদের জিন দেখতে কেমন, জিনের স্ট্রাকচার দেখতে কেমন বলো তো? এই যে বড়টি ছোটটি, বড়টি ছোটটি। প্রথম প্রজন্মের যে সন্তানগুলো হয় তাদের জিন স্ট্রাকচার দেখতে কেমন হয়, বড়টি ছোটটি, বুঝতে পারছো? সবসময় এরকম হয়, বড়টি ছোটটি, বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এখন প্রথম প্রজন্মে, হ্যাঁ মনে করো প্রথম প্রজন্মে দুইটা সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে। প্রথম প্রজন্মে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে। এখন এই ছেলে মেয়ের মধ্যে দ্বিতীয় প্রজন্ম হবে। কেমনে হবে, একটা ছেলে নিবা একটা মেয়ে নিবা, তো দুইটারই কিন্তু জিন হবে সেম সেম, বড়টি ছোটটি, তবে একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য। এবার আমরা যাই মেইন অংশে, প্রমাণটা করার জন্য আমরা যাব দ্বিতীয় প্রজন্মে। আমি দ্বিতীয় প্রজন্মটা আমি এখানে আঁকতেছি, আবার আঁকতেছি বাবা মা, বাবা সরি বাবা, বাবা, আর এটা হচ্ছে কি মা। এখন দেখো এই প্রজন্মে বাবার বাবার ইয়া কি, বাবার যে চিত্র প্রতীক এটা হচ্ছে এভাবে দিয়ে এভাবে তীর চিহ্ন, আর মায়ের জন্য হচ্ছে কি এভাবে দিয়ে নিচের দিকে তীর চিহ্ন, বুঝছো না? আচ্ছা, বাবার জন্য জিন যা, মায়ের জন্য জিন তা, অর্থাৎ বড় অক্ষর টি, ছোট অক্ষর টি, বড় অক্ষর টি, ছোট অক্ষর টি। স্যার এখানে তো এরকম হওয়ার মানে তো বুঝলাম না। প্রথমে দেখলাম মা ছিল সব ছোট, বাবা ছিল বড়। আরেকটা হইতাছে না দ্বিতীয় প্রজন্ম। হ্যাঁ ভেরি গুড, এই তো বুঝতে পারছো মাশাআল্লাহ। অনেকগুলো স্যার প্রথমে যখন ছিল বাবা বড় বড় ছিল, মা ছিল ছোট ছোট,
কিন্তু দ্বিতীয়বারে বাবাও যা মাও তা কেন হলো? আসলে দ্বিতীয় প্রজন্মটা হয়েছে প্রথম প্রজন্মের সন্তানগুলাই দ্বিতীয় প্রজন্মে বাবা মা হয়েছে। বুঝছো এবার? জি স্যার। স্যার এখানে বলে তো 4 ধরনের হবে না স্যার? এই দ্বিতীয় প্রজন্মে 4 ধরনের হবে। প্রথম প্রজন্মে আমরা একটাই দেখাবো, দ্বিতীয় প্রজন্মে 4টা হবে, 4টা সন্তান হবে। 4টা হবে। সবাই কি কথা বুঝতেছো? ক্লাস বুঝতেছো? জি স্যার। জি স্যার, বুঝতেছি। লিঙ্ক চলে যেতে পারে, বুঝছো? জি, স্যার। লিঙ্কটা কাইটা যাইতে পারে, বাচ্চারা ওয়েট করবা, যাইবা না, হ্যাঁ? খুবই স্পেশাল ক্লাস, চলে যাও না। তো চলো বাচ্চারা আমরা এখন যাই নেক্সট। তো এখন এই বাবা আর এই মা, এই দুটা থেকে আমাদের কি আসবে? এরকম আসবে, এরকম গ্যামেট, এগুলো বলে গ্যামেট, গ্যামেটগুলো আসবে। তো এগুলো কেমনে আসবে? এখানে খেয়াল করো, এখানে কিন্তু দুইটা একরকম না, এটা আলাদা এটা আলাদা, আবার এটা আলাদা এটা আলাদা। যেহেতু একরকম না, তো আমাদের দুইটাই আনতে হবে, এটাও আনতে হবে এটাও আনতে হবে। অর্থাৎ বাবা থেকে দুইটাই আসবে। বাবা থেকে আসবে তোমার বড় অক্ষর টি এবং কি ছোট অক্ষর টি, দুইটাই আসবে, কারণ কি দুইটা একই রকম না। মনে রাখবে দ্বিতীয় প্রজন্মে যখন গ্যামেট হবে তখন দুইটাই আসবে, বাবা থেকে দুইটা আসবে, মা থেকে দুইটাই আসবে। কারণ কি আগে কিন্তু ছিল তোমার একই রকম জোড়া, জোড়া থেকে একটা আসে, একই রকম জোড়া থেকে একটা আসে, কিন্তু এখন তো ভিন্ন রকম, ভিন্ন রকম হইলে সবই আসে, ভিন্ন রকম হইলে সবই হয়। এগুলো গ্যামেট, গ্যামেটগুলো গোল গোল দিয়ে প্রকাশ করা হয়। তো বাবা থেকে যে গ্যামেটটা হবে বড় অক্ষর টি একটা, আর কি একটু ফাঁকা রেখা লিখবা ছোট অক্ষর টি আর একটা। বুঝছো কথাটা যা বললাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, একই রকম না হলে সবই আলাদা আলাদা থাকবে। মা থেকে কি আসবে বলো তো? মা থেকেও সেম বড় অক্ষর টি আসবে এবং কি আসবে? ছোট অক্ষর টি আসবে। বড় অক্ষর টি আমি আলাদা করলাম, গ্যামেট করলাম, ছোট অক্ষর টি আলাদা কইরা গ্যামেট করলাম। বড় অক্ষর টি আর কি ছোট অক্ষর টি। বুঝছো? জি স্যার। লিঙ্ক চলে যাবে, জি স্যার। লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দিব, আবার আসবা, হ্যাঁ? ক্লাস শেষ হয় না, এটা শেষ করে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এখন এগুলো গ্যামেট, এখন আমাদের ক্রস ঘটবে, ক্রস। এই ক্রসটা স্পেশাল, নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে আমরা ক্রস শেখাবো। আসসালামু আলাইকুম, আমরা আমাদের স্পেশাল বায়োলজি ক্লাসে এখানেই ছিলাম। তো আমরা বলতেছিলাম দ্বিতীয় প্রজন্মে আমাদের ক্রস হবে, এই ক্রসটা ইম্পর্টেন্ট। এই ক্রসটা আমি আমার নিজের মন মতো বানাতে পারি। কীরকম? আমরা যে কাজটা করব, এই অংশ থেকে একটা নিব এবং এই অংশের সাথে আরেকটা নিয়ে ক্রস করব। প্রথমে যদি আমি এই অংশ টিটা নিই, বড় অক্ষর টিটা নিই, তাহলে এইভাবে আমরা নিব, এইভাবে ক্রস করবো। এইভাবে ক্রস করার নিয়ম হচ্ছে এই যে এলো পাতারি, এইখান থেকে শুরু করে এদিকে আনতে হয়। তো আনলাম, এদিক থেকে শুরু করে এই দিকে একটু আনলাম। এখন এইটার সাথে আমরা হয় এটা মিলাবো বা এটা মিলাবো। প্রথমে এটা আনছি, তারপর এইটা আনতে পারি অথবা এইটা আনতে পারি, চাইলে যে কোনো একটা আনতে পারি। তো আমি এটাই আনলাম, এইভাবে আমরা আনলাম, মিলাইলাম আর কি। বুঝছো নিয়মটা কি? প্রথমে এটা টান দিলাম, এইটার সাথে হয় এটা মিলাইতে পারি বা এটা মিলাইতে পারি। বুঝছো এবার এতটুকু? জি স্যার। তাহলে যদি মিলাই, তাহলে আমাদের যেই স্ট্রাকচারটা হবে, এটা কি বড় ঘরটি, এটা বড় ঘরটি, তাহলে এই সন্তানটা হবে এরকম, এই সন্তানের জিনটা হবে এরকম, বড় ঘরটি বড় ঘরটি। বুঝছো? জি স্যার। সবাই বুঝছো না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে এইটা আমার একটা দেহ হইল, তাহলে এইটা আবার আরেকটা নিই, এইটা থেকে আমরা আরেকটা নিব এদিকে। ঠিক এইভাবে এখান থেকে দাগ দিই, এইখানে আনি একটা, এখান থেকে দাগ দিয়ে আমরা এইখানে আনলাম, আর এইখান থেকে এই ছোটটিটা মিলা দিলাম। তাহলে কি করলাম? এটা হবে বড় অক্ষরটি আর ছোট অক্ষরটি, অর্থাৎ বড় অক্ষরটি আর কি হবে? ছোট অক্ষরটি হবে। বুঝছো? জি স্যার। জি স্যার।
আচ্ছা, শেষ। এরপরে ছোট কঠিনের কাজ। তো এবার আমরা যদি চাই এখানে একটু সাদা লিখতে পারি এরকম করে, যে এই ছোট খটি আনলাম, এদিকে আনলাম, ছোট খটি আনলাম এইভাবে। তো এইটার সাথে আমরা এটাও মিলাতে পারি বা এটাও মিলাতে পারি। এটা মিলালাম, তাহলে এরকম হবে, বুঝছো? জি স্যার। জি স্যার। তো এখন আমার যে ছোট খটি বড় খটি, তো বড় খট আমি আগে লিখবো, সবসময় বড় খট আগে হবে, তারপর হবে কি ছোট খটটা, বুঝছো? কথা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমার স্ট্রাকচারটা হয়তো বা একটু এলোমেলো হয়েছে, সমস্যা না, এলোমেলো ওকে আমি বুঝাইলি হইলো আর কি, বুঝতে পারলি হলো। এরপর কি বাকি আছে? এবার বাকি আছে কি, এই যে 80 আর কি 80, তো 80 নিলাম, আর এইখান থেকে যেটা আছে এই যেটা দিলাম মিলাইয়া, তাহলে কি হইল? ছোট খটি ছোট খটি, বুঝছো? জি স্যার বুঝছি। আর কিছু বাকি নেই, এটাই শেষ, জি বুঝছো স্যার, এবার? বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো, এবার এই যে 4টা সন্তান হইলো 1 2 3 4, এটা পরিচয় দেখব। প্রথমে এই সন্তানের পরিচয়। এই সন্তানটা কি খাটো হবে না লম্বা হবে? লম্বা হবে। লম্বা। ভেরি গুড, লম্বা, কারণ এখানে বড় খটি আছে, বড় খটি থাকলেই সন্তানটা হবে লম্বা, বুঝছো? স্যার কি বললা? 4 ভাগে 3 ভাগ লম্বা হবে, 1 ভাগ খাটো হবে। ভেরি গুড, এই তো বুঝতে পারছো, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এটা কি হবে? এই সন্তানটা লম্বা। এখানে বড় খটি আছে দুইটাই, এটা লম্বা হবে, বুঝছো এটা সবাই? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমাদের এই সন্তানটা কি হবে? এই সন্তানটা এটাও লম্বা হবে। লম্বা, কারণ এখানেও বড় খটি আছে। আচ্ছা, এইবার বলো তো এই সন্তানটা কি হবে? খাটো। খাটো। এটা খাটো হবে কেন? ছোট। কারণ এখানে কোনো বড় খটি নাই, এগুলো সব ছোট করতে, এটা অবশ্যই কি হবে? খাটো হবে, বুঝছো না? সহজ না কঠিন বলো? সহজ। আচ্ছা, এবার দেখো, এখন আমরা অনুপাত বের করবো এই 4টা সন্তানের মধ্যে অনুপাত। প্রথমে লিখবো বেশির অনুপাতটা। লম্বা কয়টা? 3টা। তাহলে 3টা লম্বা, আর খাটো কয়টা? 1টা, তাহলে লিখলাম 1 ডান পাশে। তাহলে অনুপাত হইল 3:1। অনুপাত কত? 3:1। বুঝছো না অঙ্কটা ভালো করে? জি স্যার। এবার দেখো বইয়ের মধ্যে তারা স্ট্রাকচারটা আঁকছে, স্ট্রাকচারটার মধ্যে প্রথমে এইদিকে আনছে, তারপর এদিকে, তারপর এদিকে, লাস্টে খাটো বানাইছে, আর আমারটা প্রথমটা হয়ে গেছে খাটো, পরেরটা 3টা বেশি লম্বা। তো এটা আর কি চিত্র আঁকাতে একটু ইয়ে হয়েছে, 19-20 হয়েছে আর কি, সমস্যা নাই এটা তেমন, তবে বইয়ের মতো আঁকলে ভালো হয়। মানে বুঝি নাই। চিত্র যে কোনো না, চিত্র মানে চিত্রের জন্য সমস্যা হয় না, তবে চিত্রটা মানে আর কি এই দিক থেকে আঁকালে ভালো চিত্র। হ্যাঁ বলো। তোমার ইচ্ছা মতো আঁকাইতে পারো, সমস্যা নাই, এটা তুমি ইচ্ছা মতো আঁকাইলেই হবে, কোনো প্রবলেম নাই। এটা বইয়ের মতোই হইতে হবে এমন কোনো কথা নেই, বইয়ের মতো হইলে সুন্দর হয় বেশি, এটা বলতেছি, বুঝছো? তো দেখো এখানে 3টা লম্বা 1টা খাটো,
তো লম্বার খাটো অনুপাত 3:1, এটাই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। শেষ। এবার এবার বুঝছো না? পুরো অঙ্কটা বুঝছো সবাই? জি স্যার। আসলে বারবার অঙ্ক বলি কেন, এগুলো অঙ্কের মতো লাগে আমার কাছে, এই জন্য অঙ্ক বলি, এটা তো বায়োলজি। তো এটা আমি চিত্র দেখি একটু, চিত্রটা কীরকম হবে দেখো। এই যে এসে প্রথম বংশধরের ছেলে মেয়ে যখন এদের মধ্যে সন্তান হইল, তখন কিন্তু 4টা সন্তান হইল, F2, F1 থেকে F2 হইল। এবার F2-র মধ্যে দেখো তো, এই যে এটা সরাসরি চিত্র, ছবির মাধ্যমে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা। এই যে 2টা সন্তান ছিল, মানে প্রথম প্রজন্মে, স্যার ছবিগুলো কি আঁকতে হবে স্যার? না ছবি আঁকতে হবে না, ছবি তো আঁকা বুঝাইছে আর কি। প্রথম যে সন্তানগুলো ছিল প্রথম প্রজন্ম, সেই প্রথম প্রজন্মের সন্তানের মধ্যে যখন ক্রস ঘটলো, তখন 4টা সন্তান হইল। এর মধ্যে 3টা সন্তানের লম্বা লম্বা আর একটা খাটো, অর্থাৎ 3:1 এটা প্রমাণিত হইল, চিত্রের মাধ্যমে দেখাইছে আর কি। দেখো তো পুরো ক্লাসটা ভালো করে বুঝছো কিনা চিত্র সহ? জি স্যার, বুঝতে বুঝছি পেরেছি। স্যার। ওকে আয়শা, আসলে এভাবে আর্ট করতে হবে না, এখানে আঁকাকি করতে হবে না কিছুই, এখানে কিছুই আঁকাকি করতে হবে না, জাস্ট তোমাকে এইগুলা লিখতে হবে, এখান থেকে এইগুলা। এখানে বইতে দেওয়া আছে কেন, এটা বোঝার জন্য দেওয়া আছে, এখানে আমার কিছুই করতে হবে না, জাস্ট আমাদের বোঝার জন্য এখানে বলছে। এটা হচ্ছে আমার পরীক্ষা খাতায় লিখতে হয় এইগুলা, আর হচ্ছে চিত্র আর কি, চিত্র লাগবে না, জাস্ট আমি পরীক্ষা খাতায় এর লিখবো আর কি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অংশ। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো। না স্যার, কোনো প্রশ্ন নাই। না স্যার। থ্যাংক ইউ। তো সবাই ভালো করে বুঝছো মোটামুটি? জি স্যার। স্যার। থ্যাংক ইউ। জয়েন করছো রুদ্র, তারপর চালিন্দ, আয়শা, 25, ফাতফা, নিদা, সুমাইয়া, রিয়াদুল, সাইমা, শাহিদা, সুমাইয়া আক্তার, সুমনা রয়। আচ্ছা, সুমাইয়া আক্তার, তোমাকে বলি, সুমাইয়া আক্তার তুমি কি 26 ব্যাচ না 25 ব্যাচ? সুমাইয়া আক্তার। আচ্ছা সুমাইয়া, তুমি রেগুলার ক্লাস করতে পারো এখানে, আমাদের এখানে? জি স্যার, ট্রাই করি। চেষ্টা করো রেগুলার ক্লাস করার জন্য। আজকে যা পড়াইছি বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা ক্লাস করার জন্য। তো তোমাদেরকে বলতেছি, এই যে আমরা ক্লাসটা করলাম, বাড়ির কাজ থাকবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, সবটা খাতায় লিখে আমাকে দেখাবা। এটা আগামীকালকেই থাকবে বাড়ির কাজ ইনশাআল্লাহ, এটা ঠিক আছে? বুঝছো? আগামীকাল? আগামীকালকে দিনের মধ্যে দেখাইবা আর কি, বা যে কোনো সময় দেখাবা, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এটা বুঝার পরে এখন স্পেশাল যে কথাটা বলতেছি, সে কথা হচ্ছে গিয়ে তোমাদের নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা। ক্লাসটা নিয়মিত করে দেখো, তুমি যে এই ক্লাসটা করছো, এই ক্লাসটা করে তোমার উপকার হয়েছে না? তুমি প্রাইভেটে পড়লে কি এটা বুঝতে না? অবশ্যই বুঝতে। প্রাইভেটে যে ক্লাসটা বুঝতা, হয়তো বা অনেক হইচই হইতো ক্লাসে, বা একটু সমস্যা হইতো, তারপরও আলোর মধ্যে বুঝতা। কিন্তু এই যে ক্লাসটা করতেছো, সুন্দর পরিবেশ, যে কোনো সময় আমাকে প্রশ্ন করা যায়, যে কোনো জিনিস না বুঝলে লগে লগে প্রশ্ন করে বোঝা যায়, এবং খুবই নিরিবিলি ক্লাস। এত সুন্দর একটা ক্লাস রাইখা যদি তুমি হেলাফেলা করো, তাহলে কি ঠিক হবে বলো? অবশ্যই ঠিক হবে না। তো জি স্যার। এখন থেকে নিয়মিত ক্লাস করবা, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবে ক্লাস করার জন্য, আর অবশ্যই বাড়ির কাজ যা যা দেই প্রত্যেক দিন বাড়ির কাজটা করবে ইনশাল্লাহ, মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একজন জয়েন করছো সাদিয়া নামে। সাদিয়া, তুমি কত ব্যাচ বলো তো? সাদিয়া, সাদিয়া তুমি এইচএসসি কত ব্যাচ আমাকে একটু জানাও, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। 26 ব্যাচ, আচ্ছা। তুমি কি আজকেই প্রথম? 25 ব্যাচ, আচ্ছা থ্যাংক ইউ। তুমি কি আজকেই প্রথম জয়েন করলা ক্লাসে? আচ্ছা, তো বলি রিকোয়েস্ট হলো ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করো। তো যেটা বলি, এখন বাজে রাত 12টা 1, হ্যাঁ? তো দেখছো আমি কিন্তু রাত্রি একটু বেশি পড়াই, তো তোমাদেরকে একটু কষ্ট দিলাম আজকে বেশি, তো দুঃখিত এই জন্য। রাত 12টা পর্যন্ত ক্লাস করতে হয়েছে এখানে, জানি অনেকের কষ্ট হচ্ছে, না না, সমস্যা নেই। খাওয়া দাওয়া করছো কিনা জানি না,
তারপরও চেষ্টা করছো ক্লাসটা বোঝার জন্য, এটা কিন্তু বেহুদা যায় নাই। এটা শিখছি যে বেহুদা সময় নষ্ট হয় নাই। পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসছে, আমরা দেখবো ইনশাল্লাহ। আমি বাড়ি কাজ দিব যখন, দেখবা যে পরীক্ষা আসছে, সৃজনশীল আসছে। তো এটা হইলো আমাদের এতটুকু অংশ। স্যার পরীক্ষা হবে নিবে। পরীক্ষা হলে আচ্ছা, তো সাদিয়া যে জয়েন করছো, তোমার সাথে যোগাযোগ নাই আমার, দ্রুত রেসপন্স করো, আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, ঠিক আছে? আর হচ্ছে যে ফ্রেশার এমজি হাবিজাবি, তোমার নামটা আমি জানি না, যাই হোক জয়েন করছো, খুশি হলাম। ক্লাস শেষে তোমরা দুইজন আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করো। তো এখন যেটা বলা লাস্ট অফ অল, প্রত্যেক দিন বায়োলজি, হায়ার ম্যাথ আর বাংলার যে একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে শুরু করছি তোমাদের নিয়ে স্বপ্ন দেখা, প্রত্যেক দিন এই স্পেশাল প্রোগ্রামে অংশ নিও। সকল ফ্রেন্ডদেরকে, সায়েন্স কমার্স আর সবাইকে নিয়ে এসো। আমাদের এখানে সকলেরই ক্লাস করার সুযোগ আছে, সায়েন্সে, কমার্সে, আর্টসে সকলেরই গ্রুপ ক্লাস করার সুযোগ আছে, এবং ইংরেজি বাংলা আইসিটি সবারই পড়ার সুযোগ আছে। স্যার পরীক্ষা কবে নেবেন আপনি? পরীক্ষার বিষয়টা আসলে আমি চেষ্টা করব যে এই সপ্তাহটা ভালো করে পড়িয়ে ইনশাল্লাহ আমরা শুক্রবারে পরীক্ষা নেব, প্রতি শুক্রবারে এখন থেকে পরীক্ষা হবে ইনশাল্লাহ। তবে আমি আসলে পড়াইতে পারি না তো তেমন আর কি, এই জন্য ভালো করে পরীক্ষা নিতে পারলাম না। তো পরীক্ষাটা হবে প্রতি শুক্রবারে। স্যার আপনি প্রতি সপ্তাহে যতটুকু পড়াতে পারবেন তার উপরে একটা পরীক্ষা নিয়ে দিবেন, তাহলে তো হবে। বুঝি নাই, তুমি একটু আবার বলো কথাটা। আপনি আপনি প্রতি সপ্তাহে যতটুকু পড়াতে পারবেন তার উপরে হ্যাঁ। একটা পরীক্ষা নিয়ে দিবেন, তাহলে তো হয়। হ্যাঁ ওটাই, মানে একটা সপ্তাহে যা পড়াবো সপ্তাহ শেষে আমি পরীক্ষা নিব, এটাই বলছি। শুক্রবারে পরীক্ষাটা হবে, যা যা পড়াচ্ছি এর উপর দিতে পারে। ট্রেনিংটা ভালো না। বুঝি না, হ্যাঁ বলো। প্রতিটা সাবজেক্টের অল্প অল্প করে পরীক্ষা নিলে ভালো হয়। হ্যাঁ আমি সাবজেক্ট ওয়াইজে পরীক্ষা নিব, সমস্যা নাই। আগে আমি একটু পড়ায় নিই সবাইকে সুন্দরভাবে, তাহলেই হবে। তোমার নামটা বলো, তোমার নামটা কি? যে আচ্ছা তুমি 26 না 25 ব্যাচ? 25। 25, আচ্ছা। তুমি হোয়াটসঅ্যাপ থেকে বা যেখানে থেকে জয়েন হয়েছে আমাকে একটা এসএমএস দিও। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি কথা। এখন আমি আর কথা বাড়াচ্ছি না। তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে, কিছু জানতে চাও, বলতে চাও? না স্যার। স্যার আমরা এইভাবে জয়েন করলাম, আজকে কি ক্লাস? স্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এগুলা কি মুখস্থ করা লাগবে? হ্যাঁ হ্যাঁ মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা এই যাক, আবার বলো, আবার বুঝতে বুঝতে জোরে বলতে হবে, কথাটা আস্তে আস্তে শুনতেছি আমি, জোরে বলো। আজকে কি কি ক্লাস হয়েছে? আমি কোথাও জয়েন করছি, কোথায় দিন? আচ্ছা, আজকে বায়োলজি ক্লাস হয়েছে আর আইসিটি ক্লাস হয়েছে। বায়োলজি ক্লাস রেকর্ড চলতেছে, দিয়ে দিব। তুমি হোয়াটসঅ্যাপ থেকে আমাকে এসএমএস দাও। হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করছো? আচ্ছা আমাকে একটু রুটিনটা দিতে পারবেন? আমাকে হোয়াটসঅ্যাপে বলতে হবে, এইভাবে তো দেওয়া যাবে না। হোয়াটসঅ্যাপে বলতে হবে, পার্সোনালি আমি সব দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আলাদা করে এসএমএস দিতে হবে। আচ্ছা কালকে একটু কোন কোন সাবজেক্ট আছে তো একটু বলতে পারবেন? হ্যাঁ, এই যে লিঙ্কটা যাবে না, লিঙ্কটা শেষ হওয়ার পরে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে করো, যোগাযোগ করে, তাহলে হবে। আচ্ছা তাহলে আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রেগুলার ক্লাস করো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।